ক্যালেন্ডারের পাতায় এখন বৈশাখের মাঝামাঝি সময়, দিনে কাঠফাটা রোদ আর রাতে মাঝে মাঝে তুমুল ঝড় বৃষ্টি ধরনের আবহাওয়া। 4 দিন ধরে ভ্যাপসা গরম পড়েছে, প্রকৃতিতে কেবলই গুমোট ভাব। আজ অবশ্য সারাদিন তেমন রোদের প্রকোপ দেখা যায়নি। রাতের আকাশও পরিষ্কার, শুভ্র সুদূর আকাশে কেবল উজ্জ্বল চাঁদ আর ঝিলিমিলি তারাদের বিচরণ। পরনে লাল টুকটুকে ছোপ ছোপ ডিজাইনের বেনারসি, মাথার আট পরে সিথি কোপার উপর লাল দোপাট্টা, হাতে গলায় হালকা কারুকাজে সোনার গহনা ধরে বেঁধে কোনো মতে সাজালেও বলা বাহুল্য এই সারল্যরূপে চমৎকার মানিয়েছে নীরাকে। ফর্সা গোলগাল মুখে সরু চিকন নাকটাতে এক নজর চোখ বুলালে অকপটে তাকে ঈর্ষা করবে পৃথিবীর তাবৎ সৌন্দর্যরাও। ঝিল চোখ দুটোয় যেন এক বুক সমুদ্র আছড়ে পড়ছে। বিরক্তিমাখা অপ্রতিরোধ্য চেহারাটা তুলে এক পলক চাইল দরজার পানে সে। রাগান্বিত রক্তিম নাকের স্বর্ণের নাকফুলটা জলজল করছে তখনও। চোখের কোটরে কেমন মায়া মায়া করে কাজল ল্যাপটানো পেল প্রতিমা মুখশ্রীটায় আজ শুধুই অসন্তুষ্টি। এই অসন্তুষ্টি ভাবটা অবশ্য শতগুণ বাড়িয়ে দিয়েছে তার ছোট ফুপুর আতপাগল ছেলেটা, অসভ্য বেয়ারা ছিট খারাপ নাবিল ভাই। লাল বধূয়ার এহেম আধার মুখখানা দেখে ভারী দুঃখ পায় চন্দ্রিমা। বেলি ফুলের কৈশোর থেকে তপ্ত যৌবনের প্রমোশন পাওয়ার পর রমণীরা মনে মনে যে বিশেষ দিনের আকাঙ্ক্ষা করে থাকে, শিউলি ফুলের মালার মতো করে এর স্বপ্ন বুনে আজ নীরার জীবনের সেই শিহরণ জাগানো একটি দিন। কিন্তু এই হিরণময় সাজ, এই লাজুক আয়োজন কিছুই মেয়েটাকে স্পর্শ করতে পারছে না, না পারছে একটু স্বস্তি দিতে তার ছটফটে হৃদয়কে। মনটা আজ কেবল পালাই পালাই করছে। আজ নীরার বিয়ে, কিন্তু এই শুভ লগ্নে মেয়েটা এমন ফাঁসির আসামিদের মতো করে মুখ করে রেখেছে কেন? ওকে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছেটা জানতে চাওয়া হচ্ছে। নীরা সেই ইচ্ছাটা নিয়ে বিভ্রান্ত। তার ইচ্ছেকে জেল সুপারিনটেন্ডেন্ট কতটুকু প্রাধান্য দেবে? কেননা আসামি মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে চায়, বেকসুর খালাস চায়, বিনা অপরাধে শাস্তি থেকে পাখির মতো মুক্ত হতে চায় সে। অথচ এরা আসামিকে এক আনার পাত্তাও দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার। বিরক্তিতে দাঁত কিরমির করছে নীরা। পাখির মতো চঞ্চল চোখ তুলে এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে কাকে যেন খুঁজছে। সময় বোধহয় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কোথা সেই গুণধর লোক? লোকটা কি জানে না আর কিছু মুহূর্ত পেরোলেই দুজনার বলি হয়ে যাবে, জবাই করা হবে দুটোকে? অসহ্য লাগছে নীরার। এতটা ইররেসপন্সিবল কি করে হতে পারে নাবিল ভাই? যে যাই বলুক যাই করুক, নীরা কিছুতেই নাবিল ভাইকে বিয়ে করবে না। না মানে নাই। তার জীবনটাকে সকলে মগের মুল্লুক পেয়েছে নাকি এরা? বললেই হলো। একজনকে ভালোবেসে আরেকজনের গলায় কি করে ঝুলে পড়বে নীরা? সেই কিশোরী বয়স থেকে যে মানুষটাকে পাগলের মতো চেয়ে এসেছে, যাকে নিয়ে আজও দিবালোকে নিশির প্রহরে সংসার সাজায় অবুঝ মনটা, সেই নিলয় ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারছে না নীরা। আচ্ছা, নিলয় ভাই কি জানে না আজ নীরার বিয়ে? মানুষটা কি কখনো নীরার তৃষ্ণার্ত মনটা পড়ে দেখেনি? সে কি জানে না বাংলাদেশে বসে থাকা একটা ছোট্ট প্রাণ চাতক পাখির মতো তার জন্য দিবারাত্রি অপেক্ষা করছে? নিলয় ভাই কি কখনোই এসব একপাক্ষিক ভালোবাসা টের পায়নি? কেন পায়নি? একটাবার কি বাবাকে ফোন করে বলা যেত না, মা নীরুকে আমার জন্য রেখে দিন, ওকে আমি বিয়ে করব। নীল ছাড়া নীরা অন্য কারো কাছে নিজেকে মানিয়ে নিতে পারবে না মামা। নীরা শুধু নিলয়কে চায়। মহিলাদের ভিড় ঠেলে নীরার ঘরে ঢুকলো 7 বছর বয়সী ইরফান। নাবিল চাচ্চুর আদেশ মেনে বেচারাকে এই আতঙ্কপুরীতে প্রবেশ করতে হলো। ইরফান বরাবরই লাজুক স্বভাবের ছেলে। তার উপর এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে বেশ বিব্রত বোধ করছে। পাছে কেউ তাকে একা পেয়ে মস্করণা করে বসে। বিশেষ করে দাদি সমাজ, এরা তাকে পেলে অসম্ভব লজ্জা দেয়। কিন্তু কি আর করা? চাচু যা হোমওয়ার্ক দিয়েছে সেটা করতে না পারলে কপালে দুঃখ আছে। ভিড় ডিঙিয়ে পিঁপড়ার মতো পা ফেলে কোনো মতে নীরার পাশে দাঁড়ালো, তবে প্রাইভেসি কম। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝলো কাঙ্ক্ষিত বার্তা নীরা পর্যন্ত পৌঁছানো দুরূহ ব্যাপার এই মুহূর্তে। বার্তা পাঠানোর জন্য একটু চুপি চুপি এই টাইপ পরিস্থিতি দরকার, যেটা এই মুহূর্তে নেই। মানে এখন ফুপ্পির সঙ্গে কথা বলার সুযোগই নেই। এমনকি নীরা ওকে খেয়াল করলো না। বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে রইল ইরফান। নীরা ফুপ্পিকে আজ তার বড়ই ভালো লাগছে। কনে সাজে কি যে সুন্দর লাগছে ফুপ্পিকে। ইরফান চোখ ফেরাতে পারছে না। নাবিল চাচ্চুর সাথে খুব মানাবে। আচ্ছা, বাবা তো বলেছিল নিরাপুপি আর নাবিল চাচ্চু কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার হয়। তাহলে সকালে যে বলেছে আজ ওদের বিয়ে, কাজিনকে আবার বিয়ে করা যায়? অদ্ভুত তো। তাহলে তো তারাও অনেক কাজিন সিস্টার আছে। আমি বললে মা বাবাও কি আমাকেও কোনো এক কাজিনের সঙ্গে বিয়ে করাবে? হ্যাঁ, যুক্তি তো তাই বলে। ইফরান চিন্তায় পড়ল। সকলে হো হো করে হেসে ফেলল। ইফরান ভ্রু পাকিয়ে চাইল ওদের দিকে। এই শাহানা দাদুটা তাকে নিয়ে সব সময় মশকরা করে।
মা বলেছে সে নাকি নীরা ফুপ্পির ছোট খালা, কিন্তু উনি কেন সব সময় ইফরানকে দেখলে এমন পচা কথা বলে? ধ্যাত, একদম লজ্জায় ফেলে দেয়। এত লোকের ভিড়ে এভাবে বর ডেকে দিল, ছি! ইফরানের বুঝি লজ্জা করে না? ফুপ্পিকে দেখতে এলাম। ইফরান এক পলক নীরার দিকে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কেমন লাগছে তোর নীরা ফুপিকে? কানের কাছে এসে পাশ থেকে প্রশ্নটা করলো রিমি। ইফরান পুনরায় নীরাকে দেখে নিল। সব সবার থেকে বেশি সুন্দর লাগছে। হেসে ফেললো সকলে। ইফরান তাই? তাহলে এক কাজ কর, তোর নাবিল চাচুকে গিয়ে বল ফুপিকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে। ব্যাটা কি রিয়াকশন দেয় এসে জানাবি। যদি লুকিয়ে লুকিয়ে দেখতে চায় সেটাও এসে বলবি, কেমন? বিভ্রান্ত মুখে চেয়ে রইল। আজব তো, নীরা ফুপ্পিকে সুন্দর লাগছে সেটা চাচ্চুকে জানানোর কি আছে? চাচ্চু তো কতই দেখেছে ফুপ্পিকে, আলাদা করে বলার কি হলো? ঘরময় পায়চারি করছে নাবিল। বিচ্ছুটাকে সেই কখন পাঠালো, এখনও কোনো আপডেট নিয়ে এলো নাও। ও কি নীরাকে প্ল্যানটা জানাতে পারেনি? কিন্তু সময় যে নেই হাতে আর। এই নীরাটা আস্ত চিবিয়ে খাবে আজ। কোথা থেকে এক দৌড়ে ঘরে ঢুকে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো ইফরান। নাবিল দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো, অগ্নি চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বিচ্ছুটাকে মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করলো, এই মুহূর্তে উত্তরের আশায় চেয়ে রইল। চাচ্চু ফুপিকে রিচ করতে পারিনি, আই মিন পেরেছি, তবে দেয়ার আর সো মেনি লেডিস অ্যারাউন্ড নীরা ফুপ্পি। ওরা ফুপ্পির সাথেই বসে আছে, ওদের ওভারকাম করে ফুপ্পি পর্যন্ত পৌঁছাতে পারিনি। অ্যান্ড দিস ওয়ার্ল্ড লেডি শাহানা, শি ইজ টু মাচ। আমাকে বলে আমি নাকি তার জোয়ান বর। আজব কথা, আমি কেন তার বর হতে যাব? শি ইজ নীরা ফুপ্পি সাউন্ডে। তাছাড়া শি হ্যাভ অ্যান্ড ওল্ড হাজব্যান্ড অ্যান্ড 3 কিডস। তাকে জানিয়ে দেবে আমি কোনো ম্যারিড ওল্ড লেডিকে বিয়ে করব না। নাবিল চোখ বড় বড় করে চাইলো, মেজাজ খারাপ হলো তার। তোকে ওল্ড লেডিদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পাঠিয়েছে? এমন চর লাগাবো? বাট ইংরেজের বাচ্চা গর্ধব। নীরা কি করছিল? নীরা কি করছিল? ইফরান সহসায় মুখ গোমরা করে ফেললো। এই পচা নাবিল চাচ্চুটা ছাড়া সবাই তার সাথে কত আদর করে কথা বলে। পচা পচা ধমকে আবার নিজেই আদর করবে, চকলেট কিনে দিবে। এই চাচ্চুটা একটা জঙ্গলি। ইফরান ঠোঁট ভেঙে পড়ল। মুখ ফুলিয়ে বসে আছে। মেবি শি ইজ এগ্রি উইথ সামওয়ান। মেজাজ অত্যাধিক চটল বোধ হয় নাবিলের। দাঁত কিরমির করতে করতে চাইলো রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে নীরার তীব্র ক্ষোভ মিশ্রিত কর্কশ কণ্ঠ ভেসে এলো। কঠিন স্বরে ঝাঁঝিয়ে উঠল মেয়েটা। নাবালকের বাচ্চা, তোকে সামনে পাই একবার, তোর চান্দি ভেজে যদি ইঁদুরকে না খাইয়েছি তো আমার নামও নীরা না। বিয়ে করার শখ হয়েছে না? যা বললাম সেটা না করে টোপর পরে রোস্টে কামড় মেরে বসে আছো কেন? হ্যাঁ, আমার মাথা গরম করবে না নাবিল ভাই। ঘর বাড়ি ভেঙে একাকার করে ফেলবো বললাম, কিছু একটা করো। এরা আমার চিতায় তুলবে নাবিল ভাই। ব্যাপক বিরক্ত বোধ করলো নাবিল। এত উটকো কাজবাজ অসহ্য ঠেকছে। মায়ের সোনার টুকরো ছেলের উপর কিনা এই মেয়ে শেষ কয়েক ঘন্টা ধরে হুকুম চালাচ্ছে। এত স্পর্ধা। এই স্যামরি, এই তোর কি মনে হয় তোকে বিয়ে করার খুশিতে আমি লুঙ্গি ডান্স করতেছে? বেহুদায় ক্যাঙ্গারের মতো লাফ উঠাস কেন? বাপ লাফাইতে লাফাইতে 2 দিনের মধ্যে বিয়ে ঠিক করছে। মেয়ে লাফাইতে লাফাইতে 2 মিনিটে ডিসমিস। লাফালাফিটা তোদের বংশগত রোগ নাকি? নীরা বিরক্তি নিয়ে বলে। গলা উঁচাবা না। একে তো একটা কাজ ঠিকঠাক করতে পারলা না, আবার ভাব নিচ্ছ। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে বন চটকানা মারবো বলতে কাজ ঠিকঠাক করতে পারে না মানে কি? সার্ভেন্ট পাইছিস? একদম বউয়ের মতো ঝাড়ঝুড়ে মারবি না। তোর বাপ, আই মিন আমার শ্রদ্ধেয় মামু পালে আমারে। যৌতুক একটা অর্ডার দিলে না হয় তোর গরম গরম ঝাড়ি নরম ভাত ভেবে গেলে নিতাম। আমার চেয়ারে কি জোগাড় টেপ কিছু লেগে আছে? এত তেজ দেখিস কেন? পৃথিবীতে আমার ইম্পর্টেন্স কত জানিস? নাবিলের মার্কেট ভ্যালু জানিস? বিয়ে করার নাম করে এখানে বাংলা সিনেমার টিকিট ধরে দিয়েছে বাপ মেয়ে। তোদের বস্তা বোঝা লো বাজেট সিনেমার টিকিট অন্য কোথাও বেরা। ঘুমাবো, বাসায় যাইতে দে। মীরা মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারছে না। এই নাবিল ভাইকে তার আগাগোড়া বরাবরই বিরক্তিকর লাগে, এখন তো আরও লাগছে। কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই। হাতি কাদায় পড়লে চামচিকি টিকটিকি, এমনকি সাপও ঠ্যাং দেখায়। এখন সে শুধু কাদায় পড়েনি, গলা সমান চোরাবালিতে ডুবতে যাচ্ছে। না চাইতেও বিটকেলটার সাহায্য দরকার, যার জন্য তার গাঁজাখুরি মার্কা কাজগুলো হজম করে নিতে হবে। দেখো নাবিল ভাই। নাবিল মুখের কথা কেড়ে নিয়ে বলে। কি দেখবো? হুম হুম দেখছি, দেখা। নীরা দাঁত কটমট করলো। গন্ডারের বাচ্চা, আমি বাথরুমে ঢুকে ফোন করেছি তোকে। দয়া করে কিছু একটা করো নাবিল্লা। কাজই আসবে একটু পরে, বিয়েটা যদি হয়ে যায় তোকে জিন্দা চাবাই খাবো, আই সোয়ার। ওয়াক্থু খ্যাচর, ফোন করতে কেউ বাথরুমে ঢুকে?
আরে বেয়াদব, এই গুনে গুনে তোর থেকে বয়সে 4-5 বছরে বড় আমি, একটু তো রেসপেক্ট দেখা। ওসব 4-5 বছর কোনো ক্যালকুলেশন হলো? রেসপেক্টের বয়সসীমা হওয়া চাই অন্তত 8 বছরের, নিলয় ভাইয়ের মতো। তাছাড়া তোমার সঙ্গে এত রেসপেক্টের সম্পর্ক কোনো বেলাতেই আমার ছিল না। জঙ্গলির মতো সারাক্ষণ পেছনে লেগে থাকলে সম্মান আমদানি হবে কোথা থেকে শুনি? নীরা রে, তুই কিন্তু সত্যি একটা ফালতু মহিলা। চাপা ধরে না, এত কথা বেঁচেস কেন? কতটা লাইফলেস আর ইউজলেস হলে মানুষ সারাদিন আকেমের কথা বাড়াতে পারে। ভালো হয়েছে, আমি দেব ফ্রি ট্রেনিং। আমি ফালতু? লাইফলেস আমি? তুমি দ্য ফাজিল বয় নাবালক ছাড়া আর কারোর সাথে এত কথা বলেছি আমি কখনো? বলেছি কেন বললাম? বলতে তো বাধ্য করো। আমার পেট উগলানো তেতো কথা না শুনলে তো তোমার পেটের ভাত হজম হয় না। এমন কেন করো আমার সাথে? কোন কালে তোমার বাড়া ভাতে ছাই দিয়েছি আমি বলো তো? নাবিল আঙ্গুল দিয়ে কপাল ঘষে নিঃশব্দে হাসলো, বুঝলো বেজায় খেপেছে মেয়েটা। ছল্লিবাজি সাইডে রেখে ডিলে আয়। বল, তোকে হেল্প করার বিনিময়ে কি পাবো? জলে জ্যান্ত একটা বিয়ে ভেঙে ফেলা তো আর চারটেখানি কথা না। মামতো সিস্টার, খাটনি তো আছে বহুত। কি চাই তোমার? হুম, মাল কত আছে তোর পকেটে? নীরা বিরক্তিতে দাঁত কটমটালো। কত বড় ছোট লোক হলে নিজের আপন ফুপাতো বোনের কাছে থেকেও কমিশন মারা চাই। 1000-5 হবে। ইউ ব্লাডি গরিবস, দুর্ভিক্ষ লেগেছে নাকি তোর বাপের ব্যবসায়? লাখখানেকের দু একটা চেক ছুঁড়ে মারতে পারছিস না? মামের গহনা টহনা নাই নাকি কিছু? তল্লাশি চালিয়ে দেখ না, কিছু পাওয়া যায় কিনা। নীরা প্রকট রাগ দেখিয়ে দুম করে ফোন কেটে দিল। আর সহ্য করা যাচ্ছে না অসহ্য লোকটাকে, মাথাটা ধরেছে খুব। এত অত্যাচার কি মেনে নেওয়া যায়? বুঝতে বাকি নেই নাবিল ভাই ইচ্ছে করে ওকে রাগাচ্ছে। পর মুহূর্তে ফোন করলো নাবিল। রেগে যাচ্ছিস কেন ব্রো? ব্লাড প্রেশার বাড়বে তো। উপস, তুই তো আবার লো আয়রন লো প্রেশার রুগী। ব্লাড প্রেশার বাড়ে না, কিছু হলেই পৃথিবী গোল গোল করে ঘুরে। রিল্যাক্স, শান্ত হো, রাগ কমা, নয়তো গালের মাংস ঝুলে ফুলে ব্লাস্ট হবে যে কোনো সময়। মাথা ঠান্ডা করে বস, ভাবতে দে। নীরা ক্লান্ত ভঙ্গিতে হাহাকার করে। আমি কিন্তু গলায় ফাঁস দিব নাবিল ভাই। তোমার 14 গোষ্ঠীকে ফাঁসাবো জেনে রেখো তুমি। কৌতুক শোনার ভঙ্গিতে হেসে উঠল নাবিল। ওয়াহাহা, তোর মদন মার্কা আর্জি শুনে হালকা করে মরে গেলাম। এমন চিপ মুখস্থ ট্রাজেডি লাইন কে শেখায়? ঠিকমতো তর্কও করতে পারিস না। আমার 14 গোষ্ঠীর মধ্যে তোর গোষ্ঠী তো অর্ধেক রে, বলদের বলদ। এমন আবুল কিসিমের যুক্তি নিয়ে নাবিলের সঙ্গে তর্কে চড়াস? সাচ্চা মূর্খর রমণী। নীরা ফুঁসে উঠল। তখনও নাবিলের হাসির শব্দ শোনা যাচ্ছে অপর প্রান্ত থেকে। গগন কাঁপিয়ে হাসছে ছেলেটা। জলজান্ত আগ্নেয়গিরির লাভাটাকে আরেকটু উস্কে দিতে মন্দ লাগে না তার। নীরুটার রাগটা বরাবরের মতো একটু বেশি। ওকে রাগানো মানে নাবিলের সারাটা দিন বিন্দাস। ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে আছে চাচ্চুর পানে। হুট করেই হাসছে কেন চাচ্চু? হাসছো কেন তুমি? নিরাপুপি কি বলো? নাবিল কাঁধে হাত রাখে ভাতিজার, গা দুলিয়ে বলে। ফুপিনারে পাগলা, চাচি বল। একটু পরেই পৃথিবীকে সাক্ষী রেখে তোর নীরব ফুপি তোর চাচাকে 3 বার কবুল করবে। তোর ফুপির অবস্থা বেগতিক, যে কোনো সময় ইন্নালিলা হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। শুনেছি স্বামীর সোহাগে নাগা মরিচও দুধ ভাত হয়ে যায়। তোর ফুপিও হবে। অহংকার বেরিয়ে তোর চাচ্চুর কথা উঠবে আর বসবে। চাচি বলার অভ্যাসটা এখন থেকেই কর বাপ। আমার বিয়ে করে বউ কি ভবিষ্যতে এমন এবড়ো থ্যাবড়ো ডাকে সম্বোধন করলে মাথায় তুলে আছর মারব। চাচি বলবি, বুঝলি? সাথে আম্মা অ্যাড করলেও প্রবলেম নেই। আমাদের নাদুস নুদুস ছল পল হওয়ার আগে থেকে তোকে না হয় পালিত সন্তান বাইরে নিলাম। কি বলো প্রি অর্ডারি বউ? নীরা ভারী একটা হতাশ শ্বাস ফেলল। মেজাজ ঠান্ডা করার চেষ্টা করে বলল। নাবিল ভাই প্লিজ তাড়াতাড়ি বলো না কি করতে হবে। তোমার সঙ্গে আজাইরা পেঁচাল করার জন্য পুরো জীবন পড়ে আছে, এখন বাঁচাও। আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ নাও। আর তোমাকে বিয়ে করার তো প্রশ্নই আসে না। প্ল্যান আছে কিছু, নাকি ওটাও মেয়ে হয়ে আমাকে দিয়েই করাবা? তোর মাথা। এই তুই কি রে, সাহায্য চাইছিস আবার অকৃতজ্ঞের মতো অ্যাটিটিউড দেখাচ্ছিস? কংক্রিটের শরীর নাকি? মায়া দয়া ম্যানার সফটনেস কুলনেস লাভনেস বলতে কিছু নেই নাকি? সেটাও সিমেন্ট ভেবে গেলে নিয়েছিস? কই হাতে পায়ে ধরে নাকের পানি চোখের পানি এক করে ভ্যাবা করে একটু কাঁদবি তা না, উল্টো এমনভাবে বলছিস মনে হয় তোর মতো ব্রিটিশ মরিচকে বিয়ে করার জন্য আমি খুব আনন্দ বোধ করছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে টাইপের ব্যাপার। হ্যাঁ, আয়নায় নিজেকে দেখেছিস কোনোদিন? ইউ ব্লাডি ব্রিটিশ মরিচ। নীরা ফের নিজেকে নিয়ন্ত্রণ করলো লম্বা শ্বাস টেনে। মেয়েটা বরাবরই এই এক রাগের কাছে কাবু হয়ে যায়। শ্রদ্ধেয় নাবিল এহসান, প্লিজ আমার প্রতি একটু এহসান করুন।
এই মাইন্ডকার চিপা থেকে উদ্ধার করুন ফুফাতো ভাই। আপনার প্রাণ প্রিয় মামা আমাকে কিছুক্ষণের মধ্যেই বলে দেবেন। শত্রুতা আমরা পরে না হয় মিটমাট করতে পারবো, বাট আজকে আপনি প্লিজ জল্লাদের রোলটা প্লে করবেন না। একটু সদয় হন এই দুঃখী মানবীর প্রতি। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল নীরা। নাবিল বিরক্ত হলো, মুখে সূচক শব্দ করে বলল, তুই না বালক, তোর নানের সাত গোষ্ঠী না বালক, বাপের সঙ্গে না পেরে আমার মধুর মতো মিষ্টি নাম বিকৃত করতে আসছে। এত কাহিনী না মারিয়ে সোজা গিয়ে বলতেই তো পারো, হাঙ্গা তুমি করবে না, আমায় কেন ফাঁসালি? তোকে আসলে থাপড়ানো উচিত, ফাসিল। মুখে বেহুদা পটর পটর সারাদিন, কাজের বেলায় খালি করছে। নীরার কণ্ঠ নরম হয়ে এলো, রয়েস হয়ে বলল, অসময়ের সুযোগ নিয়েও না তো নাবিল ভাই। মেলা প্যারায় আছি আমি। আপুর বিপদ আমার ঘাড়ে এভাবে চেপে বসবে আমি জানলে জীবনেও ওকে হেল্প করতাম না। না থাকতো বাস আর না বাঁচতো বাঁশারি। হারামিটা প্রেমিক নিয়ে ভেগে আমায় ফাঁসিয়ে গেছে। আব্বুকে কি করে বোঝাই বলো তো? মীরাপু ভেগেছে বলে কি আমিও মানিজ্য ডুবাবো বলো? এই চিনল আমায়। নাবিল হাই তুলতে তুলতে বলল, তোদের বিশ্বাস নেই, করতেই তো পারিস। তলে তলে টেম্পো চালালে আমার সাইজ সরল মামার গতি কি? কনস্পিরেসি তো কম জানিস না। বাপের বংশ বাদ দিয়ে নানার বংশের রীতি ধরলে এমনই হওয়ার কথা। তোদের নানার বংশে আমাদের মতো খাঁটি লোক দেখো তো একটা। এমন শুদ্ধ বংশ আর পাবি কোথাও? তোদের আসলে রুচির সিস্টেম ভালো না। তোর বোন ধরেছে গরু ব্যাপারী, আর তুই ধরবি ছাগল ব্যাপারী। দুই বোন মিলে হাম্বা হাম্বা ভ্যাবা ছাড়া উপায় নেই। আমাদের মতো ক্লাসিকদের তো আর ভাল লাগবে না। অবশ্য দেশের প্রোডাক্টিভিটিতে তোদের অবদান কিছুটা বাড়বে। নীরার এবার সত্যি ইচ্ছে করছে গড়াগড়ি করে কাঁদতে। লোকটা ওকে এক রত্তিও স্বস্তি দিচ্ছে না, জন্ম থেকেই জ্বালিয়ে মারছে শয়তানটা। আমি গরু ব্যাপারই না, দরকার হয় গরু চোরকে বিয়ে করবো, তাও তোমাকে না। যা টেস্ট যেমন। দরজার ধূপধাপ আওয়াজ হচ্ছে, মা ডাকছে নীরাকে। নীরা, তাড়াতাড়ি বের হ মা, কাজী সাহেব এসে পড়েছে বাবু। তোর আব্বু কিন্তু রেগে যাচ্ছে, বের হ জলদি। নীরা দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ঠোঁট উল্টে মৃদু শব্দ করে গোঙালো। নাবিল ভাই। নাবিলের হাসি ঠেকায়কে উদ্ভ্রান্তের মতো গা দুলিয়ে পৈশাচিক হাসল ছেলেটা। সে কি বিশ্ব জয় করা হাসি? এহে রে, নিরুপমার ডাক পড়েছে। যা নিরু যা, যা নিরু যা, জিল আপনি শ্বশুরাল। তোর ফুপ্পি ওরফে আমার একমাত্র আম্মা তোকে বরণ করার জন্য প্রস্তুত। যাও বউ, বলবো কথা বাসর ঘরে। শিকদার বাড়িতে ইতিমধ্যে হই হুল্লোড় পড়ে গেছে। বর বউ উভয় নাকি একই সঙ্গে উধাও। অবাক কাণ্ড, পালাতে হয় একজন, পালাবে দুজন কেন? বিরল ঘটনা। রিমির মতে এসব ঘটনা পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। মানবজাতি বিয়ে থেকে পালানোর ইতিহাসের ভিন্ন রকম দৃষ্টান্ত দেখতে পাবে। রাহেলা বেগম ভাইয়ের শিওরে বসে আছেন। ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত না হওয়া অবধি কোনো কিছুই বলা যাচ্ছে না। ছেলেটা তার এমন কাণ্ড করে বসবে কে জানতো? বিয়ে করবি না তা আগে জানালে কি হতো? খামোখা লোক হাসানো তামাশা। আমিনা বেগম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন খাটের এক কোণে। মেয়ে দুটোকে এত দেখে শুনে কঠোর পরিবেশে বড় করার এই ফল দিল। কিসের অভাব ছিল এদের? একটা বার বাপটার দিকে চাইলো না? রিমি কোথা থেকে উড়ে এলো কে জানে। হাতে একটা সাদা কাগজের চিঠি। রাহেলা বেগমের সম্মুখে ধরে বলল, নীরাপুর রুম থেকে পেয়েছি। শোকসভায় পরিণত হওয়া নিস্তব্ধ বাড়িটা জেগে ওঠার মতো একটা কারণ পেল এবার। যারা বসেছিল ওরা উঠে দাঁড়ালো, আর দাঁড়ানো লোকগুলো আরও কাছে এলো। চোখে মুখে তীব্র কৌতূহল। মুহূর্তটাকে বাংলা সিনেমার ক্লাইম্যাক্সও বলা যায়। শুধু অভাব একটা ধুম টানা নানা ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের। সেই কাজটা অবশ্য নীরার মামি খালারা করে দেবেন। কুটনামিতে এদের ভালো সুনাম আছে। মার্চে মাসির দরদ বেশি টাইপ হাঁ হুতাশে এরা পিএইচডি প্রাপ্ত। চিঠির খবর পেয়ে বড় ঘরে ছুটে এলো সকলে। চেয়ে রইল অধীর আগ্রহ নিয়ে। ডাকপিয়ন রিমি মেলে ধরল চিঠি। সকলের অপেক্ষার অবসান এই বুঝি ঘটল। কখন পড়বে চিঠি? কি আছে এতে? চিঠিটা কি সকলের উদ্বিগ্নতা কমাতে সক্ষম হবে, নাকি নতুন করে মাথায় হাত দিয়ে চক্কর খাওয়ার মতো কোনো বিষয়? রহস্য রহস্য রহস্য। নিশির প্রথম প্রহর। ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় ধুলোর শহর কমলারাঙা রূপ ধারণ করেছে। সেই মলিন আলোর পথ ধরে সদ্য বিয়ের লগন থেকে পালিয়ে সতর্কতার সহিত হেঁটে চলেছে একজোড়া বিভ্রান্ত যুবক যুবতী। জাদু শহরে বুক চিরে নাম না জানা উদ্দেশ্যে অজানা গন্তব্যে। কে জানে কি আছে তারপর। নীরার কালো রঙের বোরখার ভেতরের বেনারসিটা একটু একটু পায়ের দিকে উন্মুক্ত। আশপাশটা তখনও পুরোপুরি নিস্তব্ধ না। রাত কেবল 10টা বাজলো। এই অবেলাতেই বাড়ির গেট ডিঙিয়ে এসে দিশেহারার মতো ছুটছে নাবিল নীরা। শেষমেশ ইফরানটা ওর মায়ের বোরখা এনে দিয়ে হেল্প না করলে আজ আর রক্ষে ছিল না। বোরখার পরার দরুন নীরার কনের সাজ ঢাকা পড়লেও নাবিলের পরনে তখনও বিয়ের পাঞ্জাবি, হাতে নীরার কালো রঙের একটা লাগেজ, আর তারই মায়ের কিনে দেওয়া গোল্ডেন রঙের জুতাগুলো।
নাবিল এসব নিয়ে ব্যাপক বিরক্ত। হাতে করে ব্যাগপত্র বহন করতে হবে বলে কখনো মায়ের সাথে মার্কেট পর্যন্ত যায়নি ছেলেটা, আর এখন এই বিছানায় উপর হয়ে শুয়ে থাকা রাতে এসে কিনা তরতাজা একটা যুবতীর ময়লা জুতাও বহন করতে হচ্ছে। কি কপাল! এর চেয়ে পাবজি খেলে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়া উত্তম। কোন সুখে যে এই ব্রিটিশ মরিচের সাথে আম্মাজান তাকে এক ঘরে করতে চেয়েছেন কে জানে। এবার সামলাও ঠেলা। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে পেছনে চাইল। দৌড়াতে দৌড়াতে নীরাটার অবস্থা প্রায় কাহিল। জুতা খুলেও বেনারসির ভার সামলাতে পারছে না মেয়েটা। আশেপাশ থেকে লোকজন ক্ষণে ক্ষণে উকি ঝুঁকি মেরে দেখছে ওদের। এই রাত বিরেতে দুটো প্রাপ্তবয়স্ক যুবক যুবতী এমন অদ্ভুত সাজে কোথায় ছুটছে? কোনো অবৈধ ঘটনা নয় তো? ওদের বাঁকা দৃষ্টি কখন বিপদ বয়ে আনে কে জানে। লোকগুলো একে অন্যের মুখ চাওয়াচাই করে কিসব বিড়বিড় করছে, আর চোখে সেদিকে এক পলক চাইল নীরা। প্রবল ক্লান্তি ভার শরীরে, তার উপর মনের ভয়, সব মিলিয়ে বেশ আতঙ্কজনক ব্যাপার। হাঁটতে হাঁটতে বেশ নির্জন একটা গলিতে ঢুকে পড়েছে। নীরার পা দুটো আর চলতে চায় না। এমনিতেও সারাদিন পেটে খাবার পড়েনি। ক্লান্তিতে শেষমেশ হাঁপাতে হাঁপাতে রাস্তাতেই বসে পড়ল এক পর্যায়ে। নাবিলের সেদিকে খেয়াল নেই। সে আপন ভঙ্গিতে হাঁটছে। নির্জনে হাঁটতে হাঁটতে একা একা অনেকটা পথ চলে এসেছে পায়ে। খেয়াল করলো না পাশের জন সাথে আছে কি নেই। নীরা এক পলক ওর যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে কয়েকটা অশ্রাব্য বিচ্ছিরি গালি ছুড়ল। একটা মেয়েকে এমন দুর্দশায় রেখে একা একাই বৈঠা চালিয়ে দিয়েছে। হাঁটার ধরন দেখো, আছে কোনো ভয় ডরের ভেতর? কেমন মনেই সুখে হাঁটছে বদের হাট্টি। শরীরটা একটু স্বস্তি পেতে পুনরায় উঠে দাঁড়ালো। মুখের মেকআপটা ঠিক করে হাঁটা ধরতে কিসের অদ্ভুত ধরনের ডাকে পেছন ফিরে চাইল। ঘাড় ঘোরাতে যা দেখলো তাতে বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো নীরার। কয়েকটা কুকুর দাঁড়িয়ে আছে ওর পিছনে। এই আপদের দল কখন এসে নীরার কাছাকাছি দাঁড়ালো মেয়েটা খেয়াল করলো না। নীরা তাকাতে ওরা নাক ফুলিয়ে দাঁত বের করে ভয়ঙ্কর দৃষ্টিতে চাইলো নীরার দিকে। দাঁড়ানোর ভঙ্গিমা এলাকার পাতি গ্যাংস্টারদের মতো, দৃষ্টি হিংস্র। সামনের দাঁত কপাটি বের করে মৃদুস্বরে কেমন অদ্ভুতভাবে আওয়াজ করছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত শিকারী পেয়েছে ওদের চোখগুলো। নীরার দম বন্ধ হয়ে এলো ওদের এমন ভয়ঙ্কর ডাক শুনে। একটা কুকুর তো রীতিমতো ওর কাছে এসে বোরখায় নাক ঘষাঘষি শুরু করেছে। কেমন ঘিন ঘিনে ব্যাপার। ভয়ে হাঁটু কাঁপছে তার। আতঙ্কে নীরার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। উপায়ন্তর না পেয়ে ওভাবেই দাঁড়িয়ে থেকে একটা শুষ্ক ঢোক গেলে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে থাকলো। কি করবে, কোথায় যাবে, কে বাঁচাবে? ইতিমধ্যে বরফের মতো শীতল হয়ে এসেছে সর্বাঙ্গ। শরীর কাঁপছে ঘূর্ণিঝড়ের কবলে পড়া গাছের মতো। তবু মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল। নাক ঘষতে থাকা কুকুরটা হুট করে বোরখায় কামড় বসালো আকস্মিক। কুকড়ে উঠল নীরা। বোরখায় টান পড়তেই চোখ বড় বড় করে চেয়ে গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল। নাবিল পকেট থেকে একটা সেন্টার ফ্রেশ বের করে সেটা চিবুতে চিবুতে মনের সুখে হাঁটছে। কখনো কখনো দুই একটা বাবল ফুলিয়ে নিজেই সেগুলো মুখে দিয়ে ফুটাচ্ছে। পকেটে আরেকটা আছে, সেটা নীরাকে দেওয়া উচিত কিনা ভাবলো। বোধহয় দেওয়াই যায়। পকেট থেকে সেটা বের করে নীরাকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে পাশে চাইলো। এ কি, ব্রিটিশ মরিচ পাশে নেই, গেল কই ফাজিলটা? পেছনে তাকিয়ে ওকে না দেখতে পেয়ে নাবিল পুরোপুরি আবিষ্কার করলো নীরা ওর সাথেই আর নেই। আশপাশটায় চোখ বুলালো। দূর দূর পর্যন্ত যতদূর চোখ যায় দু একটা কুকুর ব্যতীত কোথাও কেউ নেই। মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে গলা শুকিয়ে এলো নাবিলের। এতক্ষণ নীরা তাহলে ওর সাথে আসেনি? ও মাই গড! একটা চিৎকারের আওয়াজ কানে এলো তখনই। সাথে বেশ কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছু ইঙ্গিত দিতে নাবিল হাত থেকে লাগেজটা ফেলে মুখে শিট উচ্চারণ করে উন্মাদের মতো দৌড় লাগালো। চেতনাহীন দৌড়াচ্ছে ছেলেটা। কোথাও নেই নীরা। অজানা বিপদ আশঙ্কায় মাথায় চিন্তার দলে অজানা বিপদ আশঙ্কায় মাথায় চিন্তার দলেরা হানা দিয়েছে। মস্তিষ্কে বহমান ঘূর্ণিঝড়ের দরুন পাঞ্জাবিটা ঘামে ভিজে একাকার। রাগে চুলগুলো টেনে ধরল নিজের। উফ, এতটা রেসপন্সিবল কী করে হতে পারলাম আমি? এই নির্জন রাস্তায় কোথায় খুঁজবো ওকে? এই মুহূর্তে কোনো পুলিশ ফোন করাটা বুদ্ধিমানের কাজ না। এতে ঝামেলা কমবে বই কি বাড়তে পারে। শেষ আধা ঘন্টা ধরে একই গলিতে 10টা চক্কর দিয়েও নীরার দেখা পেল না। গেল কোথায় মেয়েটা? কুকুরগুলো এখানেই, তাহলে নীরা কোথায়? অস্থিরতায় কপালে হাত ঠেকালো। পুনরায় খুঁজতে যাবে তখনই কানে একটা শব্দ কড়া নেড়ে ইঙ্গিত জানালো কিছু একটা নারী কণ্ঠের ফোপানির আওয়াজ। শব্দটা বেশ জোরালো, খুব কাছে থেকেই ভেসে আসছে। নাবিল তরাক গতিতে তা অনুসরণ করে হাতের বাম দিকের অন্ধকার সরু গলিটায় চাইল। ঘুটঘুটে অন্ধকার হওয়ার দরুন আপাতত ভেতরের কিছুই দেখা যাচ্ছে না, কেবল আবছা একটা অব্যয় ভেসে আসছে। নাবিল পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে সেদিকে তাক করলো। আলো চোখে পড়তেই ভেতর থেকে কেউ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। বাঁচাও বাঁচাও বাঁচাও! নাবিল কান চেপে ধমকে উঠল। এই ফাটাবাস, গড়ে নামো। আমি এটা বাংলা সিনেমার গুন্ডা ধরা নায়িকাদের মতো ওভার অ্যাক্টিং করা বন্ধ কর। তাৎক্ষণিক নীরা মুখ থেকে হাত সরিয়ে ফিরে চাইল। মানুষটা নাবিলই সেটা নিশ্চিত হতে দৌড়ে এসে নাবিলের পাঞ্জাবির হাতা খামচে ধরল। চুপসে গিয়েছে মুখটা।
এতক্ষণে চাপা কান্নাগুলো পরিচিত মানুষের দেখা পেয়ে এবার কিছুতেই বাদ মানল না। বেরিয়ে এলো অগত্যায়। শরীর কাঁপছে নীরার, অসম্ভব ভয় পেয়েছে মেয়েটা। ঠোঁট উল্টে হিচকি তুলে নাক টেনে টেনে বাচ্চাদের মতো কাঁদছে সে। চোখের পানিতে বোরখার নিকাব ভিজে একাকার। নাবিল আপাতত চুপ থেকে কিছুক্ষণ ওকে দেখলো, মনে মনে হাসলো মিটিমিটি। কি অসহায় লাগছে নীরাটাকে। মেজাজ বিগড়ালেও আজ আর গোষ্ঠী উদ্ধার করে বকাঝকা করলো না, কাঁদুক একটু। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না। অনেকটা পথ নিঃশব্দে এসে নাবিলি এক পলক ওর ফোলা ফোলা মুখের দিকে চেয়ে দুষ্টুমি করে শুধায়, তুই আগে দৌড় দিয়েছিস নাকি ওরা? নীরা শান্ত মুখে চাইলো, হাঁটছে গম্ভীর মুখে। আমি নাবিল রাস্তার ইটের টুকরোটায় ফুটবলের মতো লাথি মারতে মারতে বলল, জানতাম, ফাউল। কুকুর দেখলে দৌড় লাগাতে হয় জানিস না? দৌড় দিলে তোকে আরো শিকারে মনে করবে, সন্দেহের দৃষ্টি পড়বে, অহেতুক বিপদ ডেকে আনা আর কি। সুবুদ্ধির বদলে ব্রেন ভর্তি হাওয়া থাকলে যা হয়। নীরা ফুঁসিয়ে উঠল, রাগে গজগজ করতে করতে বলল, কাপুরুষ, একে তো একলা ফেলে হাঁটা ধরছো, আবার গলা ফাটিয়ে কথা শোনানো হচ্ছে। হ্যাঁ, আমার বোরকায় কামড় বসিয়েছে, পায়ে কামড় দেওয়া পর্যন্ত অপেক্ষা করব? আমি একা একটা মেয়ে কি করতাম? আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়েছি, আর তুমি খারাপ লোক। ফিরে চেয়েও দেখলে না একটু আমি বেঁচে আছি নাকি মরে গেছি। একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারো না, কেমন পুরুষ তুমি? বাড়ি ফিরে ফুপিকে যদি আমি না বলেছি তো আমার নাম নীরা শিকদার না, দেখে নিও তুমি। যত দোষ এখন নাবিল ঘোষ। আমাকে তো নিরাপত্তার ঠিকাতে রেখেছিস, বেতন পাই। শুরু থেকেই বলছে আমার সামনে সামনে হাঁটতে, কিন্তু না, তুই তো নিজেই নারীপদে বেগম রোকেয়া লং ডিস্টেন্স মেনটেন করেছ। কথায় কথায় ভাব, মেয়ে মানুষের এত তেজ থাকতে নেই। তোরা হচ্ছিস পরনির্ভরশীল দল। কথা শুনবি ব্যাটা লোকদের, আর তুই আপাতত শুনবি আমার। কানা হয়ে শার্টের কোন খামচে ধরে হাঁটবি। নেক্সট থেকে নাবিল ইহসানের নির্দেশনা অগ্রাহ্য করলে নয়তো এভাবেই পদে পদে বিপদে পড়তে হবে। এখন তো কুত্তা তারা করলো, আরেকবার ঢিলেমি করবি তো এলাকার ভূত প্রেত দল নিয়ে দৌড়ানি খাওয়াবো। ভূত প্রেত মনে হয় ওরা শ্বশুর লাগে, বললেই জামাইয়ের মেয়ের জামাইয়ের সেবা করতে দৌড়ে লাগবে। নাবিল বাঁকা দৃষ্টিতে চেয়ে রসিয়ে রসিয়ে বলে। মুখ বাঁকিয়ে কথাটা বলল নীরা। নাবিল পকেটে হাত ঢুকিয়ে ঝুঁকে এসে বেশ ভাব নিয়ে ফিসফিস করে বলে, নিজের বাপ নিয়ে এমন কুৎসিত মন্তব্য করিস না নীরা। তোর বাপের মাথায় একটু ডিস্টার্ব আছে, দ্যাটস ট্রু। তাই বলে বাপকে কেউ ভূত বলে? নীরা দুম করে পিঠে কিল বসিয়ে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে হাতে চিমটি কাটল। নাবিল আশকারা দিয়ে হাত পেতে দিল। তোর মতো পিঁপড়ার নখের আচরে আমার শরীরে একটা পশমও টলবে না, মগজ ছাড়া মহিলা। নিজের সাইজ দেখেছিস? একটা ফুতেলি তো উঠতে উঠতে মঙ্গলেও পৌঁছে যাবি। আসছে রক্ত খাইতে। নীরা ঠোঁট উল্টে কেঁদে দিল। নাবিল চোখ ছোট ছোট করে চাইল। ও রে, কি নাটক রে ভাই, কাঁদছিস কেন বেলকি বাস? এই লোকের যন্ত্রণায় নীরার এবার সত্যি ভীষণ কান্না পাচ্ছে। এর চেয়ে কুকুরগুলোর কাছে ফিরে গেলেই ভালো হতো। আমি কত ভয় পেলাম, আর তুমি এখন আমায় ধমকাচ্ছ। নাবিলের কিঞ্চিত অনুশোচনা হলো। বেচারি ভালোই ভয় পেয়েছে বোধহয়। দেখেই কেমন আহারে আহারে টাইপ ফিলিংস হচ্ছে। নয়তো এই মাল তো এমনি এমনি কেটে দেওয়ার মেয়ে না। কুকুরগুলো মানুষ হলে না হয় হকি স্টিক দিয়ে কেলিয়ে আসতো, কিন্তু পশুদের সাথে আর কী বা করবে। নাবিলের মনটা নরম হলো, মায়া হলো ওর জন্যে। পকেট থেকে বাকি থাকা সেন্টার ফ্রেশটা বের করে ওর সামনে ধরে বলল, আচ্ছা সরি, আর বকবো না, নে এটা চাবা। মনোযোগ অন্যদিকে কনভার্ট হলে আরও সব মনে করে খারাপ লাগবে না। মুভ অন কর। নীরা কিছুক্ষণ হাতের দিকে চেয়ে থেকে চুইংগাম টেনে রাস্তায় ফেলে দিল। প্রকট রাগ দেখে একা একাই হাঁটা ধরল। নাবিল চোখ বড় বড় করে চাইল। বিচ্ছুটার সাহস আর বেয়াদবি দেখে রীতিমতো চোখ কপালে আর মেজাজ তুঙ্গে ওঠার পথে। এই বেয়াদব, তুই আমার সাথে হাঁটবি না। নিজের রাস্তায় নিচে মাপ। যদি একসঙ্গে একই পথে আসতে দেখি তো মাথায় তুলে বাপের কাছে দিয়ে আসবো। ধরে বেঁধে নাবিল ইহসানের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, তেজ বের হবে। নীরা দুয়ানার পাত্তা না দেখিয়ে মুখ ভেঙে নিজের মতো হাঁটছে। নাবিল লাগেজটা শব্দ করে আছাড় মেরে তুলল। নীরা এক পলক পেছনে ফিরে চেয়ে রসিয়ে রসিয়ে বলল, ভাঙো ভাঙো, ভেঙে গুঁড়া করে ফেলো না, কে আটকালো? তারপর ভেতরের মালপত্র সব পকেটে আর মাথা নিয়ে ঘুরবা, আমার কি? নাবিল অগ্নিদৃষ্টিতে চাইল। সামান্য কুত্তার দৌড়ানি খাওয়া মেয়ে কিনা ওকে হুমকি দিচ্ছে? নাবিলকে? এটাকে তো সময় সুযোগ বুঝে হাড়ে হাড়ে দেখে নেবে সে। মালিবাগের একটা টঙের দোকানে বসলো ওরা। হাতে ধোয়া ওঠা রংচা, মাথাটা ধরেছে খুব। আমরা কোথায় যাবো এত রাতে, কিছু ঠিক করেছো? মিনমিন করে প্রশ্নটা করলো নীরা। নাবিল স্বভাবসুলভ দায়সারা ভঙ্গিতে চাইল, ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর শ্বশুর বাড়িতে। নীরা আর কথা বাড়ালো না। মনটা এমনিতেই ঠিক নেই, তার উপর এর সাথে কথা বাড়ি মেজাজের 14টা বাজানোর কোনো ইচ্ছে নেই তার। পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলো নাবিল। শাওন, কোথায় আছিস বন্ধু? বাসায় কেন? মালিবাগের দিকে ইমিডিয়েট আমার বাইকটা নিয়ে আয়, চাবি জসিম ভাইয়ের কাছে।
শাওন কি বুঝে হাই ভোল্টেজের শক খাওয়ার মতো করে বলল, কোথায় তুই? ওয়েট, তোর না আজকে নীরার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল? বাসর রাতে বাইক নিয়ে কই ছুটছিস? আর এমন হাঁপাচ্ছিস কেন? নীরা কোথায়? হাঁপাচ্ছি মানে? ওয়েট, তুই কি আমাকে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছিস? শালা, আমি এখনো সহি শুদ্ধ পুরুষ। ভার্জিনিটি কাচের মতো স্বচ্ছ, কোনো নারী জাতির দাগ নেই সোনার যৌবনে। ওসব 2 নম্বর ইঙ্গিত আমাকে দেখাবি না, খবরদার। বিবাহিত পুরুষদের বাসর রাতে 2 নম্বরে ইঙ্গিত দেব, এটাই তো স্বাভাবিক। তা মধুচন্দ্রিমায় মামাতো বউ ফেলে বাইককে তলব করছো কেন? একটু বুঝিয়ে বলো তো ভাই। বউ ভাল লাগে না, বাইকের সঙ্গে রোমান্স করব। শাওন হাসলো পাশ থেকে। বুঝলাম না। বুঝলাম, কিন্তু নীরা কই? নীরা আমার সঙ্গে, আমি ওর সঙ্গে, আমরা দুজন দুজনের সঙ্গে। বলা যায় সঙ্গ দিয়েই সঙ্গে পালিয়েছে। শাওন বোধহয় বুঝলো না কিছুই। রাইমিং ছাড় বেটা, পালাইছিস মানে? নীরা তোর সঙ্গে কেমনে পালালো? একটু বুঝিয়ে বলতো দোস্ত, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ে ক্যান্সেল, এটাকে আমার সহ্য হয় না। আবার আমাকে এর সহ্য হয় না। বিরোধী পক্ষ নিয়ে সংসার করা যায় না ব্রো। তোরা রাজি নস? সেটা ফ্যামিলিকে জানাইলেই তো হতো। নাকি কাহিনী ভিন্ন? আসল ঘটনা বল। এনিথিং রং? হবুকে নিয়ে বেগেছিস তো বিয়ে ক্যান্সেল করার মানে কি? ভাই আমি সত্যি কিছু বুঝতে পারছি না। ধুর ছাতা, এত প্রশ্ন ঝুলি খুলিস না তো ভাই। অত বোঝাবোঝা দিয়ে কাজ নেই। ফিরে এসে তোকে এবিসির মতো করে বোঝাবো। আপাতত বাইকটা নিয়ে এসে তো শ্বশুরদের হাত থেকে বাঁচে, নয়তো যে কোনো সময় হাজতে ঢুকে যেতে পারে। সোনার যৌবনে জেলে পানি পড়তে দেওয়া যাবে না কিছুতেই। বিয়ে শাদী করিনি, রেপুটেশনের একটা ব্যাপার আছে। তাই এখন চাচ্ছিসটা কোথায়? নীরা লাগেজটা ধরে গম্ভীর মুখে আশেপাশটা দেখছে। সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল, নেপালের টিকিট কাটিয়েছে। মুসিবতটাকে অ্যাভারেজ ছেড়ে আসবো। এটাকে নিয়ে আবার বাড়ি ফেরা মানে চোখ বন্ধ করে মামা আর আম্মাজানের হাতে ডেট ফেলে দিয়ে আসবো পাহাড়ে। টপকে পড়ে থাকবে কোথাও, কেউ খোঁজ পাবে না। মাঝখান থেকে আমি সেফ। নীরা এক পলক রাগী দৃষ্টিতে চাইল। ফোন কানে ধরে চাইল নাবিলও। সঙ্গে সঙ্গে দৃষ্টি বিনিময় হলো ওদের। নাবিল তীক্ষ্ণ চোখে চেয়ে ঠোঁট কামড়ে হাসলো। নাবিল একটা ফুডকার্ট দেখে কিছু খাবার কেনার জন্য রাস্তার অপর পাশে গিয়েছে। শাওন 20 মিনিটের মধ্যে বাইক নিয়ে ফিরল। ছেলেটা এখনও বিভ্রান্ত। নীরা কি ব্যাপার? নিরুনিধি কেমন আছে? ভদ্রতাসূচক হাসলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, ভালোই। আমার সুদর্শন বন্ধুটাকে এভাবে রিজেক্ট করে দিলে? তুমি জানো ওর জন্য ভার্সিটিতে কত মেয়েরা পাগল? ওর বিয়ের কথা গোপন সূত্রে কয়েকজন শুনতে পেয়ে কি দুঃখটাই না পেয়েছে জানো তুমি? বুঝলে না নিরূপা, বুঝলে না। নীরা বিরক্তিতে কপাল কুঁচকালো। নিপাকে চেনো? জি না। আরে ওই যে তোমাদের এলাকার ক্যান্টিনে জাহাঙ্গীর মোল্লার মেয়ে। কি করেছে নিপা? এই মেয়ে তো নাবিলকে খুব পছন্দ করে, বিয়েও করতে চায়। শাওন ভাবলো এসব বলে নীরার জেলাসি বাড়ানো যায় নাকি, কিন্তু না, উল্টো ব্যাপক বিরক্ত হলো মেয়েটা। নাবিল ভাইয়ের বন্ধুগুলাও তার মতোই প্যানিক মার্কা। ভাই আমার নাম নীরা, নিরু, নিধি, নিরুপমা কোনোটাই না। আর আপনার বন্ধুকে ক্যাটরিনা, জরিনা, মর্জিনা যেই বিয়ে করতে চাক তাতে আমার কি? এখন রাস্তা ক্লিয়ার করতে বলুন না তাদের বিয়ে। আর আমি একা আপনার বন্ধুকে রিজেক্ট করিনি, সে নিজেও আমার মতামতের সাথে সম্মতি দিয়েছে। উই বোথ ডোন্ট লাইক ইচ আদার। আমাদের সম্পর্ক কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার মতো মধুর ছিল না। তাকে আমি কাজিন হিসেবেই তো সহ্য করতে পারি না, সেখানে স্বামী মানার তো প্রশ্নই আসে না। সেটা তো দেখেই আসছি। তা বিয়ে না করার বিশেষ কারণ কি? ব্যক্তিগত পছন্দ আছে এনি প্রণয়? নীরার অসম্ভব মেজাজ খারাপ হচ্ছে, থাকলেও কেন তাকে বলতে যাবো রে? বিয়ে করতে না চাইলে ব্যক্তিগত চয়েস থাকতে হবে বলে নির্দিষ্ট কোনো নিয়ম আছে? আমি লেখাপড়া করতে চাই, এটাই বিশেষ কারণ। থাকলেও কেন তোকে বলতে যাবো রে? শাওন মিনমিন করে বলল। সব মেয়েরাই বেকার বয়ফ্রেন্ডকে কটা দিন বেশি সময় দেওয়ার জন্য বাপকে এই এক্সকিউজ দেখায়, বুঝি সবাই। নীরা ভ্রু বাঁকালো। কিছু বললেন? শাওন ঝেড়ে কাশলো। রাস্তার অপরে চেয়ে বলল, না না না, কি বলবো? ওই যে তোমার বিরোধী দলের কেন্দ্রীয় চরিত্র চলে এসেছে। চুলে ব্যাক ব্রাশ করতে করতে রাস্তা পারাপার করছে নাবিল, হাতে দুটো বার্গারের প্যাকেট। নীরা সেদিকে চেয়ে মুখ ভেঙালো। কয়েকটা কর্পোরেট জব করা মেয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে ছেলেটাকে। বিরক্তিতে কপালে হাত রাখলো নীরা। সবসময় এত ভাব নিয়ে হাঁটার কি আছে লোকটার? মেয়ে পটানোর ধান্দা সব। চশমাটা পরে একরাশ হতাশা নিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও চিঠিটা মেলে ধরলেন জয়নাল শিকদার। মামা,
আপনাকে আঘাত করার জন্য ক্ষমা করবেন। আপনার সম্মানহানি হোক এমনটা আমরা কখনোই চাইনি। ভুলটা বোধহয় আপনাদেরই। আমাদের কোনো রকম মতামত ছাড়াই বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত চাপিয়ে দিলেন। একটা বার আমাকে কিংবা নীরাকে জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন বোধ করলেন না আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই কিনা। বিয়েটা বোধহয় মানিয়ে নেওয়া চাপিয়ে দেওয়ার বিষয় না, দুজনের মধ্যে সমঝোতা থাকতে হয়, যেটা আমাদের মধ্যে আপাতত একেবারেই নেই। নীরা পড়াশোনা করতে চায় মামা, ওকে আপনি ওর মতো করে বাঁচতে দিন। মীরাকে নিয়ে আপনার অনেক আশা ছিল, আমি জানি। মীরা আপনার বিশ্বাস ভেঙেছে, তাহলে সেটার শাস্তি নীরাকে কেন দিতে হবে? ওর তো কোনো দোষ নেই। ওর প্রতি একটু সহনশীল হন মামা। মেয়েটা একটু স্বাধীনভাবে বাঁচতে চায়, একটু সহযোগিতা করুন ওকে। বিয়েটা যেহেতু পারিবারিক গোপনীয় বজায় রেখে হতে চাচ্ছিল, তাই তৃতীয় পক্ষ এই ঘটনার সারাংশও জানবে না, এমনটাই ওর কথা। তাই লোক জানাজানের সম্ভাবনা দেখছে না। কটা দিন পরিচিত করো বাসায় থাকবো। বাসায় পরিস্থিতি নরম না হওয়া পর্যন্ত আসছে না। নীরাকে নিয়ে চিন্তা করবেন না, ওকে দেখে রাখবো। এতে আপনার স্নেহের ভাগ্নে নাবিল। জয়নাল শিকদারের বাড়িতে কয়েকটা বড় বড় অট্টালিকার মাঝখানে ছোট্ট চড়ুইয়ের মতো এটে সেটে ঠাঁই পেয়েছে। শহরের দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলো নীরাদের একতলা বাড়িটার ছাদ থেকে দেখতে পৈশাচিক দানবের মতো লাগে, যেন সুবিশাল দেহী কোনো রাক্ষসের দল ঘিরে ধরেছে ছোট্ট একটা শরীরকে। তবে গেটের ভেতরের চিত্র ভিন্ন। শৌখিনতায় ফুটে ওঠে নগরের অবহেলিত এই আটপৌরে বাড়িটায়। নীরাদের বাড়ির গেট পেরোলে নজরে আসে সরল শৌখিনতা। কৃত্রিম শহরে এক টুকরো 90 দশক যাকে বলে। বিভিন্ন রকম ফুল ফল গাছে ভরপুর বাড়ির সামনের দিকটা। নীরার দাদার আমলের বাড়ি এটা। বাড়ির উত্তর দিকে গেট। গেট পেরিয়ে বাড়ির বড় কাঠের দরজা। পশ্চিমে খালি জায়গা, আর পূর্ব দিকে ছাউবনের মতো বেড়ে ওঠা গাছগাছালি। 12 মাস যেখানে ঝাঁকে ঝাঁকে পাখিরা আশ্রয় নেয়, মাঝে মধ্যে সেখান থেকে আবার অল্প বিস্তর চাঁদের দেখা মেলে। উঁকি মারে অসংখ্য ঝলমলে তারারা। পূর্বে আবার একটা টিনের চালার ঘরও আছে, শখ করে করেছেন জয়নাল শিকদার ঘরটা। বৃষ্টি হলে যেখানে নীরা মীরা দুই বোন রাতে ঘুমানোর পায়তারা করে, টিনের চালে রিমঝিমি বৃষ্টির আওয়াজে ওদের বড্ড নেশা হয়। রাতভর গল্প করতে করতেই কেটে যায়। বৃষ্টি ঝরে মুক্তোর দানার মতো। সেখানে শেষ রাতে মায়ের নকশা করা কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে ওরা। তবে আজ সেই শৌখিন মেয়ে দুটো বাড়িতে নেই। সারা বাড়ি তাপিয়ে বেড়ানো নীরা মীরা আজ ভীষণ বড় হয়ে গিয়েছে। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নেওয়ার মতো বড়। এতটাও বড় বোধহয় হতে দিতে চাননি জয়নাল শিকদার ওদের। চিরকুটটা নিঃশব্দে পড়ে শেষ করলেন জয়নাল শিকদার। মুখভঙ্গি স্বভাবসুলভ, স্বাভাবিক এবং গম্ভীর। পড়া শেষ হলে চিরকুটটা খুব ঠান্ডা মাথায় কুটি কুটি করে চিরে জানালা দিয়ে ফেলে দিলেন। বুক চিরে তীব্র ক্ষোভ উগলে আসতে চাইলেও মুখে তা প্রকাশ করলেন না। বোনের দিকে এক পলক শান্ত অথচ শীতল দৃষ্টিতে চেয়ে পরক্ষণে চোখের চশমাটা খুলে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লেন। আমিনা অসহায় চোখে চাইলেন। বুঝতে পারছেন না স্বামীর প্রতিক্রিয়া। স্বামীর আগে চিঠিটা তার ননদই পড়েছে, তাই উত্তরের আশায় আরেকবার ননদের পানে চাইলেন। রাহেলা চোখের ইশারায় আশ্বস্ত করল ভাবিকে। একটা ফোন করুন না আপা, এই রাত বেরোতে কোথায় গেল দুটোতে? রাহেলা ভাবির উদ্বিগ্নতা বুঝে বললেন। চিন্তা করবেন না ভাবি, নাবিল আছে তো সাথে, কিছু হবে না, ঠিকই কোনো একটা ব্যবস্থা করে নিবে। আর এমনিতেই বাদরটা এখন ফোন ধরবো না, ভয়ে আছে ভাইজানকে নিয়ে। আমিনা হতাশ মুখে চাইলেন। শূন্য চেয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন। আমাকেই বলতে পারতো মেয়েটা, আমি কি চেষ্টা করতাম না ওর বাবাকে বোঝানোর? নাবিলটাও কিচ্ছুটা বলল না। বাড়ি ভর্তি কেবল নিজের লোক ছিল বলে বাঁচা গিয়েছে। লোক জানিয়ে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিলে কি হতো বলুন তো? বাচ্চাগুলো যদি এমন করে তাহলে ওদের চিন্তায় তো বোধহয় আমরা এই বয়সে মরেই যাব আপা। রাহেলা স্বভাবসুলভ সহজ ভঙ্গিতে হাসল। চেহারায় বরাবরের মতোই এতটুকু গাম্ভীর্যতা কিংবা চিন্তার ছাপ নেই। সবসময়ের মতো আজও রাহেলা ভীষণ বিনয়ী আর ঠান্ডা মেজাজের। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া ব্যাপারগুলো যেন তারই বৈশিষ্ট্য। ছেলের মা হিসেবে উদ্বিগ্ন হওয়ার বদলে উল্টো বেশ দায়িত্ব নিয়ে ভাই ভাবিকে একাই সামলাচ্ছেন। এত চিন্তা কেন করছেন ভাবি? এসব আজকাল স্বাভাবিক ব্যাপার। ভুলটা বোধহয় আমাদেরই হয়েছে, ওদের উপরে একটু বেশি চাপ দিয়ে ফেলেছি সম্ভবত। চিন্তা করবেন না, ভাইজানকেও আমি বুঝিয়ে বলবো। এমন কিছু ঘটেনি যার জন্য নীরার আর বিয়েই হবে না। আমার ছেলের সঙ্গে না হলে অন্য কারো সাথেই হবে। ও পড়তে চাইছে, পড়ুক, ওকে বাধা দিবেন না ভাবি। নীরাকে আমি চিনি, ও শুধু বাইরে থেকেই দেখতে বদমেজাজি, ভেতর থেকে আমাদের নীরুটা একদম তুলোর মতো নরম।
ঠিকই কথা শুনবে, দেখবেন। তাছাড়া এই মাসেই তো নিলয় দেশে ফিরেছে। ঠিকই দুটোকে ধরে সোজা করে ফেলবো। আমার ঘাড়তেরা বদমেজাজি নাবিলটাও যে এই এক নিলয়ের কথা শোনে, মানে নিলয়টা এলেই সব ঠিক করে ফেলবে, দেখবেন। খাদিজা আপার ছোট ছেলেটা নাবিলের সাথে গুরু সমতুল্য। হেসে ফেলল রাহেলা, হাসলো আমিনাও। ননদের কথায় বোধহয় মৃদু আশ্বস্ত হলো আমিনা। হবেই বা না কেন, দোষটা তো তার নিজের মেয়ের। নাবিলটাকে দিয়ে এই অকাজ নিরুই করিয়েছে। রাহেলা আপার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। তার ননদটা সহজ সরল বলে এখনো মুখে কুলু পেটে ভাই ভাবিকে মানিয়ে যাচ্ছে। আপা অবশ্য মন্দ বলেনি। খাদিজা আপার ছেলেটাকে নিয়ে ভালো কিছুই আশা করা যায়। নিলয়কে নিয়ে তার স্বামীরও বিশ্বাস আছে। আপনাদের আশকারাতেই মেয়েটা দিন দিন আরও অবাধ্য হচ্ছে। এত লাই দেবেন না ওকে। শব্দ করে হাসলো রাহেলা। বুঝলো ভাবির মাথা থেকে চিন্তার ভূত নেমেছে। নীরা যে আমারও মেয়ে, ভাবি। 3 বছর আমার বাসায় থেকে পড়াশোনা করেছে। আমার মেয়ে না থাকার শূন্যতা পূর্ণ করেছে। একটু মায়া তো লাগবেই। নীরার বাপেরা 3 ভাই বোন। নীরার বাবা জয়নাল শিকদার পরিবারের বড় সন্তান, তারপর বড় ফুপ্পি খাদিজা, নাবিলের মা রাহেলা নীরার ছোট ফুপু। বড় ফুপু খাদিজার 2 ছেলে, নিলয়, নেহাল আর বড় মেয়ে আয়েশা। নাবিল ওর বাবা মার একমাত্র সন্তান। নাবিলের জন্মের পরপরই জসিম এহসান জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমান, যার কারণে মেয়ের জন্য এত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আর কোনো বাচ্চা নিতে পারেনি রাহেলা। দ্বিতীয় কোনো সন্তান না থাকার কারণে নাবিলকে বাবা মায়ের অতি আদরের পুত্র বলা চলে। নানার গোষ্ঠী, দাদার গোষ্ঠী সবখানেই তার কদর ভালো। কাজিন সমাজের মধ্যে সবচেয়ে চঞ্চলতা ওর মধ্যেই। সম্পর্কে খালাতো 2 ভাই হলেও নাবিল নিলয়ের চেহারায় ভীষণ মিল। এদের খাতিরও ভালো। ছোট থেকে দেখতে অনেকটা পাকিস্তানি নাটক সিনেমা তারকাদের মতো। ওদের ফর্সা সুপুরুষ চেহারায় চাপদারিতে কেমন অদ্ভুত মানানসই লাগে। পাশাপাশি দুজন হাঁটলে টাসকি খেয়ে চেয়ে থাকে লোকজন। তবে চলন বলনে দুজনকে আলাদা করা বেশ সহজ। নাবিলের আচরণে সবসময় পাখির চঞ্চলতা, রয়ে সয়ে চলার মানুষ নয় সে। অন্যদিকে নিলয় তার একেবারে বিপরীত। ছোট থেকে অসম্ভব শান্ত মেজাজের সে। এ ধরনের লোকদের সিদ্ধান্তের কদর ভালো। সবখানে সুবুদ্ধিতার সাথে চলার ক্ষমতা থাকার দরুন পারিবারিক যে কোনো বিষয়ে আলাপচারিতার আগে সকলে নেহালের আগে নিলয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে। এদিকে জয়নাল শিকদারের সর্বদা শান্ত লাজুক ধরনের আদরের বড় মেয়ে মীরা বিশ্বস্ত কন্যায় যখন হুট করে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, জয়নাল শিকদারের জন্য এর চেয়ে বড় ধাক্কা অন্যটি ছিল না। প্রবল আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা বড় মেয়ের রেশ ধরে এলাকাবাসী থেকে কত কটূক্তির সম্মুখীন হলো। মানুষের বাঁকা চোখ তাকে ক্ষণে ক্ষণে লজ্জিত করে। বড়টার এমন অধঃপতন জয়নাল শিকদারকে আরও সতর্ক করে তুলল। আদর্শ উপাধি পাওয়া মীরাটাই যদি এমন করে বসে, তো নিরুটাকে নিয়ে আর কী বা আশা করা যায়? ছোটটাকে নিয়ে আর ঝুঁকি নেওয়া চলবে না। যার কারণে এমন তাড়াহুড়ো করে ছোটটাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ছোট বোন রাহেলা জয়নালের অতি আদরের বোন। মায়ের মৃত্যু আর খাদিজার বিয়ের পর এই এক রাহেলাই ছোট বোন হওয়া সত্ত্বেও বড় ভাইকে মায়ের মতো যত্ন করেছে। ছোট্ট ছোট্ট হাত দুটোই আগলে নিয়েছে অসহায় বাপ ভাইকে। জয়নাল তখন কলেজ পড়ুয়া ছাত্র, রাহেলা কেবলই ক্লাস 6-এ পড়তো। বড় বোনের বিয়ের পর কেমন করে যেন ছোট্ট কিশোরী মেয়েটার কাঁধে দায়িত্ব বেড়ে গেল। ছোট ছোট হাত দিয়ে বাবা আর একমাত্র বড় ভাইয়ের কাপড় ধোয়া থেকে শুরু করে সবই করতো মেয়েটা। সেসব দেখতে দেখতে আদরের ছোট বোনটার প্রতি কবে যে এত মায়া বেড়ে গেল জয়নাল জানে না। কেবল জানে ওর দিকে তাকালে মায়ের কথা খুব মনে পড়ে। ওর মুখে মায়ের চেহারার খুব মিল। মার মতো করেই শাসন করতো তার ছোট্ট বোনটা। রাতে দেরিতে ফিরলে না খেয়ে মুখ ফুলিয়ে খাবার টেবিলে বসে থাকতো। ভাইজান না এলে সে কিছুতেই খাবে না। ভাইজান কেন রাতে বাইরে থাকবে? সে কি জানে না ঘরে তার ছোট্ট বোনটা তার জন্য চিন্তা করে? রাহেলা যে সে না এলে খাই না, তাও কি জানে না ভাইজান? একবার রাস্তা পারাপার করতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কা লেগে মারাত্মক আহত হয় জয়নাল। 2 দিন হসপিটালাইজ থাকতে হয়েছে। রাহেলা সেবার খুব কেঁদেছিল ভাইয়ের জন্য। অসুস্থ ভাইয়ের সেবা করেছে দিনরাত। বাবাকে ঠোঁট উল্টে বারবার জিজ্ঞাসা করেছে, ভাইজান কবে বাড়ি ফিরবে? বাবা, ভাইজানের খুব কষ্ট হচ্ছে না? এবার সুস্থ হলে তুমি ভাইজানকে খুব বকবে আর বাইরে যেতে দিবে না। আমার একটু ভালো লাগছে না বাবা। সুস্থ হয়ে সেসব শুনে খুব হেসেছিল জয়নাল। রাহেলা বিয়ের পর গর্ভে যখন নাবিল এলো সে কি খুশি জয়নালের। হাসপাতালে গিয়ে ভাগ্নের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল। নাবিলটা দেখতে অবিকল রাহেলার মতো হয়েছে। চোখ নাক মুখ একদম মায়ের মতো আকর্ষণীয়। এইটুকুনি বাচ্চার চেহারায় কি যে মায়া দেখেছিল সেদিন। ওকে কোলে নিয়ে জয়নাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার একটা কন্যা সন্তান হলে তার সঙ্গে রাহেলার এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে বোনটার ঋণ আজন্মের জন্য চুকিয়ে দিবে। মীরাটাকে
সেই আদর্শেই বড় করে তুলেছিল। তার বোনের সকল দুঃখ চুকাবার জন্যে একটা মেয়ে যে চাই। জসিম সারা জীবন বিদেশের মাটিতে জীবন কাটিয়ে গেল, ফলে সংসার, সন্তান সব কিছুই রাহেলাকে একাই সামলাতে হয়েছে। মীরাকে রাহেলার ঢাল হয়ে দাঁড়াতে হবে, কিন্তু মীরাটা সেই আশায় ঝল ঢেলে কোথাকার কোন প্রেমিকের হাত ধরে পালিয়েছে। জয়লাল শিকদারের এত বছরের করা পরিকল্পনা কিভাবে বুড়ো আঙ্গুল দেখাতে পারলো মেয়েটা? ছোট মেয়েটা যেন একই ভুল না করে বসে, সেই আশাতে এই মনে মনে সিদ্ধান্তে উপনীত হওয়া। তাছাড়া নীরুর মতো করে রাহেলাকে কেউ বুঝবে না। রাহেলা নীরুটাকে কত ভালোবাসে। ব্যাস, আগে পরে কোনো কিছু না ভেবে বোন জামাইকে ফোন করে প্রস্তাবটা দিয়ে দিল। জসিম আগে থেকেই বন্ধুর দুই মেয়ে নীরা মীরাকে খুব স্নেহ করতেন। তাছাড়া তার স্ত্রীকে যে মানুষটা এত ভালোবাসে, সেই ভাইয়ের কথা কি করে ফেলতে পারে জসিম? বড়রা মিলে সিদ্ধান্ত নিল পারিবারিকভাবে অন্তত কাবিনটা হয়ে থাকুক, পরে না হয় বড় করে অনুষ্ঠান করে তুলে দিবে। কিন্তু কি হলো শেষমেশ? পূর্ণিমার রাত, ঝলমলে চাঁদের শুভ্র আলো ছুঁয়েছে পৃথিবীর বুক। আকাশে অসংখ্য তারাদেরও মেলা বসেছে আজ। কোথাও আবার দলবদ্ধ জোনাক পোকাদের দেখা পাওয়া যাচ্ছে না। যেন আশ্চর্য কাব্যিক ঢঙে ওরা উৎসব করছে তামান আকাশ জুড়ে। কি বিরল দৃশ্য! বাইক চলছে কুমিল্লা চান্দিনার পথে। নাবিল বাইকের গতি ধীর করলো। ফ্রন্ট মিররে নীরার গম্ভীর মুখখানা এক পলক চেয়ে নিঃশব্দে হাসলো। মালিবাগ থেকে মেঘনা ব্রিজ অব্দি এতটুকু পথও জমল না দুজনার। কঠিন ঝগড়া বাঁধিয়ে মুখ গোমরা করে বসে রইল নীরা। শুরুটা অবশ্য প্রতিবারের মতো নাবিলই করে। নীরাটাকে রাগাতে ওর বড্ড ভালো লাগে। সার্কাস দেখার মতো করে উপভোগ করে নীরার চিরতার মতো তেতো কথাগুলো। রাগলে যা লাগে না ওকে। নীরা সিদ্ধান্ত নিল এই স্টুপিড নাবিল ভাইটার সাথে সে বোম মারলেও আর কথা বলবে না। না মানে নাই। বাবা কি মনে করে? এমন একটা অভদ্র, অসভ্য, অসহ্যকর পাত্র নিজের মেয়ের জন্য বেছে নিয়েছিল কে জানে। এটাকে তো নীরা এক মিনিটের জন্য সহ্য করতে পারে না। স্বামী তো দুঃস্বপ্নেও ভাবা যায় না। নাবিল গুনগুন করলো, বোরিং লাগছে তার, কিছু একটা দরকার। পরক্ষণে পুনরায় বাইকের গতি বাড়িয়ে গলা ছেড়ে গান ধরল। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ফ্রন্ট মিররে দুজনার দিকে চাইল। নীরার ভাব বুঝতেই নাবিল সংশোধন করার ভঙ্গিতে বলল, পছন্দ হচ্ছে না? ওকে ওকে, লেটস চেঞ্জ ইট। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু, প্রিয় তোমার মুখটা রে। পরক্ষণেই গাইল। নীরা দুম করে কিল বসিয়ে দিল পিঠে। আকস্মিক ব্রেক কষল নাবিল। জন্ম থেকে চালাইতেছস ভাই, সমস্যাটা কি তোর? মুখ আমার অ্যাবলা ভ্যাবলা যা ইচ্ছা তা গাইব, তোর বাবার কি? নীরা জবাবে কেবল ফোঁস করতে চাইল। আঙ্গুলের তর্জনী মুখে রেখে চুপচাপ বাইক চালাতে ইশারা করলো। নাবিল ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল। পাগল টাগল হয়ে গেল নাকি মেয়েটা? হাত দিয়ে কি সারা করছিস রে প্রতিবন্ধী? মুখ নাই? নীরা তেতে উঠল। মুখ আছে, তবে আমার অতি মূল্যবান মুখের একটা শব্দ তোমার জন্য খরচ করা বেকার মনে করছি। গান গাইতে কে বারণ করলো? দরকার হয় এখানে স্টেজ বানিয়ে মাইক ধরো, হু কেয়ার্স। কিন্তু আমার মাথা খেও না দয়া করে। বেশি চাপলে বাইক থেকে নেমে পাবলিক টয়লেটে গিয়ে গান সেরে আসো। নাবিল অবাক চোখে চাইল। হেলমেট খুলে ভ্রু কুচকে বলল, টয়লেটে গান ছাড়তে যাব? প্রকৃতি, টয়লেটে গান ছাড়তে যাব? প্রাকৃতিক কাজের বদলে গান ছাড়ার অপশন অ্যাড হয়েছে নাকি? নীরা মেকি হাসলো। অনলি ফর বাথরুম সিঙ্গার্স লাইক ইউ। নাবিল রাগলো না, বরং যথেষ্ট নির্লিপ্ত ভঙ্গিতে হাসলো। হুম, ভালো উদ্যোগ তো। কাদো কাদো হয়ে এলো মেয়েটার মুখ। নাবিল ভাই, আই এম সিরিয়াসলি ফেড আপ উইথ ইউ। তো আমি কি করব? তুই ফের আপ। তুই ফের আপ, 7 আপ, যা মজা হয়ে থাক। আচ্ছা, একটা কাজের কথা শোন। নীরা প্রতিউত্তর না করে কপালে হাত ঠেকিয়ে চেয়ে রইল। ধর আমরা কদিন পর বাড়িতে গেলাম। আমি অ্যাজ আ আম্মুর সোনার টুকরো ছেলে, আমাকে তো কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু তোর কি হবে? তুই কই পালাবি? মা আমার যা রাগ, তোর বাপ যদি রয়ে গিয়ে মেয়েকে তোকে আরেক পিস মদন ধরে বিয়ে দিয়ে দেয়, তখন আবার কার হাত ধরে ভাগবি? এগিয়ে না আমার। আপু যদি আমার সাথে রাস্তার পাগল ধরে এনেও বিয়ে দিতে চায়, আমি চোখ বন্ধ করে কবুল করে নেব। একটা আস্ত জনম হাসতে হাসতে পাগলের বউ হিসেবে পার করে দিব নির্দ্বিধায়। আমাদের বাচ্চা কাচ্চারাও আমার মতো আউলা ঝাউলা কিসিমের বৈশিষ্ট্য পাবে। স্বামী সংসার নিয়ে পাবনায় সুখেই বসবাস শুরু করব দরকার হয়। পৃথিবীতে পাগলকে বিয়ে করে ভালোবাসার একটা দৃষ্টান্ত ইতিহাস রেখে যাব। হয়েছে এবার শান্তি। নাবিল চোখ বড় বড় করে চাইল। আমার উপর রাগ দেখিয়ে এভাবে নিজেকে কুরবান করে দিবি নীরু? ভেরি আনফেয়ার। নীরা জবাব দেয় না। নাবিল আর চোখে ওর বেলুনের মতো ফুলে থাকা মুখের দিকে চেয়ে রসিয়ে রসিয়ে বলল, অবশ্য কুরবানটা তোর না, হবে তোর জামাই বেচারার। এরকম ব্রিটিশ মরিচ সহ্য করে কি আর চারটিখানি কথা?
নেহাত বেচার আগে থেকেই পাগল। সে নিজের ভালো মতো না বুঝে ভেটকি মাছের মতো ভেটকি মেরে মেনে নেবে সব। পৃথিবীর তামাম পুরুষ জাতির সর্বনাশ কেবল আমি নীরার জন্য হবে? আমাকে কেউ সহ্য করতে পারবে না? আমার সম্মুখে থাকলে বেচারা আর আমি একা খলনায়িকা? তো নয় তো কি, তোর মুখের এক একটা কথার যা ঝাঁজ ভাই, সরিষা ভর্তা ঝাঁজও ফেল। আমারও তো ভয় আত্মা কাঁপাকাঁপি অবস্থা। তো চুপ থাকো না, কেন যেচে কথা বাড়াও? জোর করেছি আমি, নাকি তোমার শ্রুতি মধুর কণ্ঠনালী শব্দ গুচ্ছ না শুনতে পেলে মরে যাচ্ছি আমি? কোনটা? অফকোর্স মরে তো যাচ্ছিস, না বলে খপ করে আমার কথার যুক্তি কেন ভাঙতে আসিস? তোর রগে রগে আমাকে নিয়ে আগ্রহ। নীরা হতাশ শ্বাস ফেলে। রক্ষা করো আল্লাহ। রক্ষা করবে মানে? তুই বোঝাতে চাচ্ছিস আমার সঙ্গে থেকে তোর বিপদ বাড়ছে? চরম আতঙ্কে আছিস? ভয় কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারানোর মতো সিচুয়েশন, মার্ডার করব? নীরা হতাশ শ্বাস ফেলল। নাবিল ভাই, আল্লাহর দোহাই লাগে, মুখটা বন্ধ করো। আমার সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেল, আসতে রাখবো না কিন্তু আমি তোমায়। নিজেকে চার্লি চ্যাপলিন মনে হয়? রসে টইটুম্বুর হয়ে রসমালাই হয়ে গিয়েছো। আমার যদি আর একবার তোমার জন্য মেজাজ খারাপ করতে হয়, আমি সত্যি চলন্ত বাইক থেকে লাফ দিব, আই সোয়ার। নাবিল ঠোঁট কামড়ে গা দুলিয়ে হাসলো। আজকের জন্য এইটুকুই থাক, বেচারি আর কতই বা চোপা করবে। শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায় না? সবাই কি আর নাবিলের মতো বিশ্ব অভিধানে টইটুম্বর আর মহাজ্ঞানী বিতর্ক দল? রাতের শেষ সময় চলতি বাইকের নরম হাওয়ায় নীরার ফর্সা চোখের পাপড়িগুলো আপনা আপনি বুঝে আসছে আশপাশটা পুরোপুরি অন্ধকার। মুখের নেকাবটা খুলে পৃথিবীর সবটুকু শীতলতা এই এক ছোট্ট মুখে শুষে নিল নীরা। হেলমেটের ফাঁক দিয়ে ফ্রন্ট মিররে সেদিকে চেয়ে ভেতরে ভেতরে অল্প স্বল্প হাসলো নাবিল। রাতের আকাশ, চাঁদ, বাতাস, বৃষ্টি এসব পেলে নীরা এমনই করে। গ্রামের মেঠোপথ দিয়ে ওড়না উড়িয়ে দৌড়ে বেড়ানো ওয়েস্টার্নের বদলে সুতির থ্রি পিস, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি চেয়ে পরিবারের লোকজনের সাথে সময় কাটানো, আরেকটা দীর্ঘ মেঘলা দিনে নির্বিঘ্নে জানালার ধারে কাটিয়ে দেওয়া, এই সব কিছুতেই নীরা বেঁচে থাকা, আরামে থাকা খুঁজে নেয়। নীরাটা বড্ড সেকেলে, বয়সে 18 কোটা ছাড়লেও মনটা যেন ওর সবে 16 পদার্পণ করা দুরন্ত কিশোরী। বড্ড কাল্পনিক ওর কামনা বাসনাগুলো। নাবিল ভাই, আমার ঘুম পাচ্ছে। আর কোনো রসিকতা নাই। ওর ক্লান্ত মুখটা চেয়ে ভীষণ মায়া হলো। দৃষ্টি সরিয়ে কোমল কণ্ঠে নাবিল বলল, আমার কাঁধে মাথা রাখতে পারিস চাইলে। পুরুষালী শরীরে পাছে অযাচিত স্পর্শ না লেগে যায় সেই ভেবে হাতের ছোট্ট ব্যাগটা নাবিলের কাঁধে রেখে খানিক দূরত্ব মেপে মাথাটা রাখলো। ওর সচেতনতা খেয়াল করে একরাশ ভালো লাগা ছেয়ে গেল নাবিলের মনটা। বাইকের গতি আরও ধীর করলো নাবিল। জ্যোৎস্নার ঝলমলে আলো গায়ে মেখে ছুটল অজানা অনাকাঙ্ক্ষিত অন্তিমের পথে। কানাডার রাজধানী অটোয়াতে এখন সময় সন্ধ্যা 7টা। নিবু নিবু হয়ে কেবলই সূর্যমামা ডুব মেরেছে। বাংলাদেশের তুলনায় সেখানে 11 ঘন্টার ব্যবধান। দেশে রাত ফুরিয়ে এলে সেখানে সবে সন্ধ্যার পদার্পণ ঘটে। নিলয় মাত্রই শপিং মল থেকে ফ্ল্যাটে ফিরল। পুরো ঘর ভর্তি এলোমেলো জিনিসপত্র, বাড়ির সকলের জন্য কেনাকাটা করা শেষ। এতগুলো বছর পর দেশে ফিরছে সে। মনে আনন্দ আর উত্তেজনার সাথে চাপা পিছুটান। যে পিছুটান নিলয়কে এক রত্তিও স্বস্তি দিচ্ছে না। অটোয়া শহরের অলিতে গলিতে কিছু একটা তাড়া করে বেড়ায় নিলয়কে। সবখানে একজনা নিবিড় অস্তিত্ব অনুভব করে ছেলেটা, যার অস্তিত্ব প্রকৃত অর্থে না থাকা সত্ত্বেও এখনও তাকে বিচ্ছেদের দহনে পুড়িয়ে মারছে। ছেলেটা জানে সময়ের ক্ষতগুলো একদিন সময়ই মুছে দিবে। মানুষ আজন্ম একই যন্ত্রণা একই রকমভাবে বয়ে বেড়ায় না। প্রকৃতির সময় তা হতে দেয় না, তবুও যেন মন মানে না, মন বিশ্বাস করতে চায় না এত সব। তবে মাঝে মধ্যে একটু হালকা হতে ইচ্ছা হয়। কেউ একটা বোধহয় চায় যার কোলে মাথা রেখে তার পুরুষালী শরীরটা ভার ছাড়বে, ডুকরে কেঁদে উঠবে একদিন। কিন্তু নিলয় তো এমন না। নিজের যন্ত্রণাগুলো আজ অবধি কারোর সাথেই ভাগ করেনি ছেলেটা। নিজের মধ্যে রেখে ধুকে ধুকে মরছে। এতদিন সে ছিল, আজ থেকে সে একটা মানুষও নেই। পৃথিবীর বুকে সে আবারও একা। ছেলেটার একাকিত্বের ভার কেউ সামলাচ্ছে না আজ। সাদা রঙের ঘরটায় আরেকবার চোখ বুলালো। এই ঘরটায় যে নিলয় নারকীয় দিনগুলোর একমাত্র সাক্ষী। আর ভাবতে পারছে না সেসব। মনটা ভীষণ ক্লান্ত। না চাইতে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কি ভেবে ফোনের স্ক্রিনটা অন করলো। ওয়ালপেপারে ভাসমান নারী মুখটায় বেশ কিছুক্ষণ শান্ত চোখে গভীরভাবে দৃষ্টিপাত করে তাচ্ছিল্য করে হাসলো। ওয়ালপেপারে তার আর মারিয়ার হাস্যোজ্জ্বল একটা ছবি। দেখে মনে হয় দুজন দুজনের সাথে কত শান্তিতে আছে ছবিটায়। কি সুখী দেখাচ্ছে ওদের। মারিয়ার ঠোঁটে মিষ্টি হাসি, উল্লাস নিয়ে নিলয়ের হাতটা ধরে রেখেছিল সেদিন। কি মায়া তার স্নিগ্ধ মুখশ্রীতে। ছলনাময়ীরা দেখতে বুঝি এমনই মায়াবতী হয়। চোখ ভিজে আসছে নিলয়ের। নিজের প্রতি একরাশ ঘৃণা জন্মালো আবারও। আর কত তাকে ভেবে নিজেকে পোড়াবি? সে তোকে তোর মতো করে ভালোবাসেনি, কখনোই বাসেনি। বাসলে এতটা পথ এসে এভাবে একলা করে চলে যেতে পারতো বল?
নিলয়ের চোখের পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ওয়ালপেপারের ছবিটা রিমুভ করে দিল। আস্ত মানুষটাই যদি জীবন থেকে হুট করে উধাও হয়ে যায়, তখন তার সাথে কাটানো স্মৃতিগুলো বহন করা মশকরা ছাড়া কিছুই না। এসব কেবলই বুক ভার করায়, দহন বাড়ায়, এক রত্তিও ভালো থাকতে দেয় না। ফেসবুকে ঢুকতেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চোখে পড়ল। নির্ঝরা নীরা সেন্ড ইউ রিকোয়েস্ট। প্রোফাইলে কারো ছবি না পেলেও বুঝতে বাকি রইল না এটা নীরারই আইডি। অ্যাকসেপ্ট করলো নিলয়। সঙ্গে সঙ্গে ওর আগে থেকে পাঠিয়ে রাখা কিছু মেসেজ শো করলো মেসেঞ্জার নোটিফিকেশনে। নিলয় আগ্রহ নিয়ে ঢুকলো। নিলয় ভাই, আমার আপনার সঙ্গে কথা আছে। আমি জানি আমার আর নাবিল ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার বিষয়টা আপনি জানেন। আপনার কোনো প্রতিক্রিয়া নেই এই ব্যাপারে নিলয় ভাই? আপনি কি কিছুই বোঝেন না? আমি ভেবেছিলাম আপনি নিজে থেকেই সবটা বুঝবেন। বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। সত্যি বলছি, এই বিয়েটা হলে আমি মরেই যাব। প্লিজ আপনি কিছু একটা করুন। 12 ঘন্টা আগের পাঠানো মেসেজ। নিলয় মাথায় হাত থেকে বিরক্ত ভঙ্গিতে কপাল ঘষল। মেজাজ খারাপ হলো তার। মারিয়া শোককে ভুলেই গিয়েছিল আজ যে নাবিল নীরার বিয়ে হওয়ার কথা ছিল। নীরা কি বিয়েতে রাজি না? ওর সঙ্গে সবাই জোরাজুরি করেছে নিশ্চয়। নিলয় হাতের ঘড়িটার সময় দেখে নিল। সন্ধ্যা 7:30 বাজে। এতক্ষণ বাড়িতে কি ঘটে গিয়েছে কে জানে। ব্যস্ত ভঙ্গিতে মাকে ফোন করলো, ফোন বন্ধ দেখাচ্ছে। পরপরই নেহালকে ফোন করলো। টানা 3বার রিং হওয়ার পর ফোন ধরল নেহাল। বড় ভাইয়ের মুখে সবটা শুনে রীতিমতো নিলয় বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। কিছুতে বিশ্বাস হচ্ছে না। কিন্তু নীরাটা এভাবে কেন কথা বলছে? কি নিজের থেকে বুঝবে নিলয়? ভোররাত, নিস্তব্ধ আকাশ, একরাশ নীরবতে ছেয়ে গেছে অচেনা এই শহরটায়। শুধুমাত্র একটা বার্গার খেয়ে খিদে মেটেনি নীরার। শারীরিক মানসিক দোটানায় কাহিল লাগছে শরীরটা। ক্লান্ত ওরা খুব। দূরে টিমটিমে আলো জ্বলছে একটা টঙের দোকানে। বেশ কিছু কনফেকশনারিও খোলা পাওয়া গেল। সেখান থেকে কিছু প্যাকেট ফুডের সঙ্গে দুটো কফি নিল। নীরা আনমনে একটা দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক বসালো। অথচ আজ এই মুহূর্তে তার থাকার কথা ছিল নিজের রুমে। নিয়তি আর পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। ভাবতেই পারেনি স্রোতের বিপরীতের পরিস্থিতি তাকে তার ফুপুর শ্বশুর বাড়িতে নিয়ে আসবে, মানে নাবিলদের দাদার বাড়ি। নাবিলের পরিকল্পনা ছিল কুমিল্লা সদরে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠার। ফোনে সব ঠিকঠাকই ছিল। মাঝপথে এসে নাবিলের মনে হলো নীরাটাকে নিয়ে বন্ধুর বাসায় উঠে পড়াটা দৃষ্টিকটু দেখায়। তাছাড়া ওদের বাসার কোনো সদস্যই ব্যক্তিগতভাবে ওদের চিনে না। এই অবেলায় অচেনা একজনের বাসায় উঠে গেলে পাছে উল্টাপাল্টা না ভেবে বসে। নীরা মেয়ে মানুষ, চিন্তাটাও কি নিয়ে? তার চেয়ে চান্দিনায় থেমে যাওয়াই সেফ। ফোন ভাইব্রেট হচ্ছে। হাতের ধোয়া ওঠা কফির কাপটা বাইকের সিটে রেখে পকেট থেকে ঝিমিয়ে পড়া ফোনটা এতক্ষণে বের করলো নাবিল। মা ফোন করেছে। স্ক্রিনে ছোট করে আম্মু লেখাটা ভেসে উঠল। এই রে জননী, খেপেছে বোধহয়। হেই সুইটেস্ট মমি, তোমার অ্যাংরি ব্রাদার আপডেট কি? মামু কি মারাত্মক খেপে আছে এখনো? বাসায় ফিরলে ঝাড়ু, জুতা বাদি আর কি কি খাদ্যের সুব্যবস্থা আছে বলো তো? আই শুড বি কনসার্ন, রাইট? মশকরা হচ্ছে? তোদের কোনো ধারণা আছে কতটা টেনশনে ছিলাম সকলে? আমি কিভাবে ভাইজানকে সামলালাম? শোন বাপ, বড় হয়েছিস তো, এইবার একটু সিরিয়াস হ। তোর মামার বয়স হচ্ছে, এসব ব্যাপার দুশ্চিন্তা বাড়ায়। ফিরে এসে পায়ে ধরে পড়ে থাকবি যতক্ষণ না ক্ষমা করবে। তোদের জায়গা নেই। এখন বল, কোথায় আছিস রে বাদর? তোমার বৌমাকে নিয়ে চাঁদিরা ভোজন সারছে। পাউরুটি উইথ হট কফি। কফি টেস্ট নট গুড। তা কুরিয়ারে করে আমার আব্বার জন্য পাঠিয়ে দেব কফি বানিয়ে। নাবিল মায়ের রসিয়ে রসিয়ে বলা কথার অর্থ ধরতে পারল। ঠোঁট কামড়ে হাসলো। ভালোই খেপে আছে তার সহজ সরল মাটা। দিতেই পারো। তোমার ছেলে ফুটপাতে দাঁড়িয়ে কফি খাবে, ব্যাপারটা দৃষ্টিকটু দেখে না? মা হিসেবে তো তোমার লজ্জা পাওয়া উচিত আম্মু। হ্যাঁ রে বাপ, খুব লজ্জা পাচ্ছি। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পাই না। তা চান্দিনায় কি করছেন রাজপুত্র আমার? তুমি জায়গা দিলে কি আর তোমার শ্বশুরবাড়িতে হামলা চালাতাম? ভাবছি খাওয়া শেষ করে দাদু বাড়িতে এন্ট্রি নেব। ফোন করে দাদুকে পুরো কনটেক্সট আগে ভালোভাবে জানিয়ে দিত আম্মু। নতুন বউ নিয়ে ও বাড়িতে ঢুকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না। আমাকে ঘটনা নিয়ে কোন প্রকার জেরা করলে কিন্তু আজন্ম তোমার শ্বশুরবাড়িকে বয়কট করব। বিশেষ সতর্কতা জারি করবে বড় চাচুকে নিয়ে। দাদুকে জানিয়ে দেবে তোমার সোনার ছেলেকে যেন কেউ কথা না শোনায়। আমার আবার সেলফ রেসপেক্ট একটু বেশি। রাহেলা ছেলের কথায় বিদ্রোহ করলেন। দিব এক চর। খবরদার বাড়িতে ঢুকে একদম বাতরামি করবি না। চাচু কিছু বললেও তর্ক করবি না। আর শোন, তুই কি নীরার সামনে বারবার বউ বউ করেছিস? আহা, রেগে যাবে তুমি এটা। ওকে আর জ্বালাস না তো বাপ। এমনিতেই ভাইজান ওর উপর রেগে আছে। বাসায় এলে মেয়েটাকে কি দুর্গতিতে পড়ে কে জানে।
ওকে নিয়ে এত আহ্লাদ করো না তো। তুমি জানো ও কত বড় বেয়াদব, কত স্পর্ধা। এইটুকুনি পুঁটি মাছ কিনা কথা কথা তিমি মাছের মতো গর্জন করে ওঠে। শুধু তোমার মুখে চেয়ে সহ্য করছি আম্মু, নদীটাকে এক্ষুনি বুলগঙ্গে ছেড়ে আসতাম। কতগুলো ঝাড়ি মল আছে সারাদিনে জানো। ওকে জানে না নাবিল পৃথিবীতে কেবল লোকজনদের অ্যাটেনশন পেতে এসছে, পাত্তাই দেয় না ও আমায়। আমি করছি বয়সে বড় না, ভাবখানা এমন করে মনে হয় সে গুরু, আমি তোর শিষ্য। আই হেট দিস গার্ল। রাহেলা বেগম একটা ভারী শ্বাস ফেললেন। শোন, হুম। তুই বিয়ে কেন করলি না ওকে? আব্বা, কেন পালালি? আম্মু যখন তোর কাছ থেকে মতামত চেয়েছিলাম তখন তো না করিসনি, নাকি নীরাই তোকে অপছন্দ করে? হ্যাঁ রে। নাবিল বিশ্বজয় করে হাসল। সেই হাসির শব্দ পৌঁছালো নীরার কান পর্যন্ত। মেয়েটা কিঞ্চিত কপাল কুঁচকে বিরক্ত ভঙ্গিতে চাইল। ও আমাকে অপছন্দ করবে? ও, ওর আছে কি যার গৌরবে নাবিল এহসানকে রিজেক্ট করবে? এমন 10টা নীরা তোমার ছেলে প্রতিদিন বাই বাই করে আম্মু, আর আমি সম্মতি কখন দিলাম? তুমি জিজ্ঞেস করেছ নীরাকে আমার কেমন লাগে, তো আমি বললাম ভালোই। তার মানে এই না যে আমি ওকে বিয়ে করতে চাই। কালকে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোর কোন খাবারটা ভাল লাগবে, তোর কোন খাবারটা ভাল লাগে আব্বা, আমি যদি বলি চিকেন, তার মানে কি আমি তোমাকে মুরগির সঙ্গে রোমান্স করে রেখে দিয়েছে? আমাকে একটা মুরগি ধরে এনে বিয়ে করিয়ে দেবে? আজব কথা। বলেই অট্ট হাসিতে মেতে উঠল ছেলেটা। রাহেলা বুঝলেন ছেলে এখনো ফাজলামো করছে না। মুরগি আর নীরা কি এক হলো? ফোন রাখ বেয়াদবের ছেলে। নাবিল গগন কাঁপিয়ে হাসল।